প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে বাংলা দ্বিতীয় পত্রের একটি জটিল বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সমাস। আমরা অনেক সময় মজা করে বলি 6 মাস, মানে শিখতে 6 মাস লাগবে আর কি। তো দেখা যাক আজকে কয় মাস লাগে শিখতে। আমরা খুব সহজে এবং কৌশলে শেখার চেষ্টা করব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, তোমাদের পারলে তোমাদের বইটা কাছে রাখো এবং এই পাঠ্য বিষয়টা তোমরা বইয়ে দেখো। সমাস। সমাস শব্দের অর্থ একপদীকরণ, সংক্ষেপণ এবং পদের মিলন। সেটা কেন হয়েছে? আমি এখানে খুব পরিচিত কমন একটা শব্দ লিখেছি, মৌমাছি। এটাকে যখন আমি বাক্যে লিখব, মৌ সংগ্রহ করে দিয়ে মাছি, এই বাক্যে 5টা পদ আছে। এই 5টা পদকে এক পদে পরিণত করা হয়েছে, সেটা হলো মৌমাছি। এই 5টি পদকে এক পদে পরিণত করা হয়েছে, সেটা হলো মৌমাছি। এই জন্য বলা হয়েছে সমাসকে, সমাস শব্দের অর্থ এক পদে পরিণত করা বা সংক্ষেপণ বা বহু পদের মিলন। মৌমাছি, মৌমাছি, মৌ এই সমস্ত পদ বা সমাস শব্দটাকে যখন আমি বাক্যে পরিণত করব, তখন হবে মৌ সংগ্রহ করে যে মাছি। এখানে দেখো কতগুলি পদ আছে, 1 2 3 4 5, 5টা পদ আছে। এই 5টা পদকে এক পদে পরিণত করা হয়েছে, সেটা হয়েছে মৌমাছি। আর সেই মৌমাছি এখানে অর্থ অনুসারে একে 2 ভাগে ভাগ করা হয়েছে। মৌ হলো মধু আর মাছি একটা পতঙ্গের নাম, সুতরাং দুইটারই অর্থ আছে। এই অর্থ অনুযায়ী পূর্ব পদকে বলা হবে আগের পদ বা শুরুর পদকে বলা হবে, বা শুরুর অংশকে বলা হবে পূর্বপদ, পরের অংশকে বলা হবে পরপদ। পরপদের অপর নাম উত্তরপদ। এই পূর্বপদ এবং পরপদের সমষ্টিকে আবার বলা হবে সমসমান পদ। এইটাকে বলা হবে সমসমান পদ। দেখো সমসমান পদ হলো মৌ আর মাছি, এই দুটা হলো সমসমান পদ। আর এগুলো হলো পদ একটা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দেই এক একটি পদ। একটা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই এক একটি পদ বলা হয়। এখানে 5টা পদ আছে, 5টা পদকে এখানে এক পদে পরিণত করা হয়েছে। তো এই এক পদিটাই বা এই পদটাই হলো সমাস বা সমস্ত পদ। সমস্ত পদকে ভেঙে উত্তরপদ, পূর্বপদ, উত্তরপদ বা পরপদ করা হয়েছে এবং সেটার নাম হলো সমসমান পদ। তাহলে সমাসের কাজ কি? এই বাক্যটাকে একপদীকরণ, সংক্ষেপণ এবং পদের মিলন। কিভাবে হলো? বহু পদকে, 5টা পদকে এক পদে পরিণত করা হয়েছে, সুতরাং এটা একপদীকরণ বা এক পদ। এরপরে এই বাক্যটাকে সংক্ষিপ্ত করা হয়েছে, মৌমাছি সংক্ষিপ্ত করা হয়েছে, বাক্যটাকে ছোট করা হয়েছে, সুতরাং এটা সংক্ষেপণ। আবার প্রত্যেকটি পদের এখানে মিলন আছে, এই জন্য একে বলা হয়েছে পদের মিলন। কেন বলা হয়েছে? এই বাক্যের শব্দগুলোকে যদি আমি এলোমেলো করে লিখি, যদি বলি সংগ্রহ মাছি যে পরের মৌ, কোনো অর্থ বুঝাবে না। আমরা মনে হয় একটি বাক্যের সার্থক গুণ হলো 3টা, সেখানে পড়ে এসেছি আসক্তি, আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা। সুতরাং এখানে হলো আসক্তির ব্যাপার, যে এই বাক্যটাকে আমরা সাজিয়ে না লিখলে তার অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পাবে না। আর এই সাজিয়ে লেখাটাই হলো পদের মিলন, একটা পদের পরে আরেকটা পদের মিলন ঘটেছে। সুতরাং তাহলে সমাস শব্দের অর্থ আমরা কি কি পেলাম? একপদীকরণ, সংক্ষেপণ এবং পদের মিলন, 3টা পেলাম। আর এই বাক্যটার নাম হলো ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য এবং সহজ ভাষায় আমরা আরও বলবো সমাস বাক্য। ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। এখন আমরা এখানে যেটা পেলাম মৌমাছি সমস্ত পদ, এটার নাম হলো সমাস পদ বললেও ভুল হবে না, বা সমাস পদ। আবার এই মৌমাছি বা এই শব্দটাকে আমরা অর্থ অনুসারে 2 ভাগে ভাগ করেছি। মৌ অর্থ মধু, মাছি অর্থ পতঙ্গ। তাহলে এই আগের অংশটাকে পূর্বপদ, পরের অংশটাকে পরপদ বলেছি। এই দুইটার সমষ্টি হলো সমসমান পদ। এই দুইটার সমষ্টি বা এর নাম হলো সমসমান পদ। এখন আমরা অর্থ অনুসারে সমাস কয় প্রকার সেটা দেখব।
হলো দ্বিগু সমাস, 3 হলো তৎপুরুষ সমাস, 4 হলো কর্মধারয়ী সমাস, 5 বহুব্রীহি সমাস, 6 অব্যয়ীভাব সমাস। অর্থ অনুসারে সমাস 6 প্রকার, যথা 1 দ্বন্দ্ব সমাস, 2 দ্বিগু সমাস, 3 তৎপুরুষ সমাস, 4 কর্মধারী সমাস, 5 বহুব্রীহি সমাস, 6 অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা সমাস নির্ণয় করব কিভাবে, সেই বিষয়টা আমাদের শিখতে হবে এবং সহজে যাতে আমরা সমাসটা নির্ণয় করতে পারি সেই কৌশলগুলো তোমরা শিখবে। বোর্ডের দিকে তাকাও। প্রথমে আমরা দেখব দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্বটা দেখে নেব। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরের পদ উভয় পদ প্রাধান্য পাবে। কিভাবে সেটা? যেটা যেমন ধরো মাতা ও পিতা সমান সমান হবে মাতা পিতা, দেখো সমস্ত পদ আর এটা হলো দ্বন্দ্ব সমাসে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্যের প্রয়োজন পড়ে না, মাতা ও পিতা। আর ব্যাসবাক্য বা বিগ্রহী বাক্যে এখানে ও বা একটা হাইফেন দিয়েও হয়, যেমন মাতা ও পিতা, এটা হবে মাতা পিতা। এখানে দ্বন্দ্ব সমাসে আমি যেটা বলেছি যে উভয় পদ প্রাধান্য পাবে, পূর্বপদ এবং পরের পদ। এখানে মৌমাছি যেমন পূর্বপদ, মাসি হলো পরপদ, এই দুইটা পদেরই প্রাধান্য পাবে। তাহলে এখানে পূর্বপদ মাতা, পরপদ হলো পিতা, এই উভয় পদের প্রাধান্য দ্বন্দ্ব সমাসে বর্তমান। তো এখানে আমরা মাতাকেও কম ভাববো না, পিতাকেও কম ভাববো না, দুটোর প্রাধান্য আছে, সুতরাং মাতা পিতা। তাহলে এটা দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে মাতা ও পিতা উভয় পদের প্রাধান্য পেয়েছে, কোনোটাই এখানে অপ্রধান না, সুতরাং দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পাবে, এটা হলো দ্বন্দ্ব সমাস। এরপরে আমরা 3টা সমাসকে এমনভাবে মনে রাখবো, দ্বিতক, দ্বিতে হলো দ্বিগু, ততে হলো তৎপুরুষ, কতে হলো কর্মধারয়। এই 3টা সমাসের পূর্বপদ প্রাধান্য পাবে না, পরপদ প্রাধান্য পাবে। আমরা একটু কবিতার আকারে বা ছন্দের আকারেও বলতে পারি যে দ্বিতকে গাই পরপদের গান, তাহলে আমাদের এটা ভুল হবে না। দ্বিতকে গাই পরপদের গান। দ্বিতক হলো দ্বিগু, দ্বিগু সমাসে পরপদের প্রাধান্য পাবে, যেমন ত্রিকাল, এটাকে ভাঙিয়ে আমরা পাবো ত্রিকালের বা 3 কালের সমাহার। ত্রিকাল বা 3 কালের সমাহার। এখানে দ্বিগুতে পূর্ব পদের প্রাধান্য পায়নি, পরের পদের প্রাধান্য পেয়েছে কাল। পরের পদটা হলো আমাদের বা উত্তর পদ হলো কাল। এই 3 বা 3-এর প্রাধান্য পায়নি, কালের সমাহার, 3 বা 3 কালের সমাহার। এখানে পরপদের অর্থ প্রাধান্য পাবে, পরপদের অর্থ প্রাধান্য পাবে, পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে না। এটা হলো এর নিয়ম অনুযায়ী বলেছি, কিন্তু তোমরা সহজে যেভাবে মনে রাখবে সেটা হলো সংখ্যা বা সমাহার যখনই দেখবে সেটাই তুমি ধরে নেবে দ্বিগু সমাস। সংখ্যা বা মিলন বা সমাহার এইগুলো যখন দেখে নেবে তখনই তুমি বুঝবে যে এটা দ্বিগু সমাস। সহজভাবে আমরা ধরে নিই, তোমাদের যেহেতু 9-10-এ আমাদের হয়তো উচ্চ মাধ্যমিকে একটু জটিল থাকে, আমাদের এই 9-10-এ খুব সহজেই আমরা ধরে নিই
যে সমাহার বা সংখ্যা থাকলেই সেটা হলো দ্বিগু, সমাহার বা সংখ্যা থাকলেই সেটা দ্বিগু সমাস। তাহলে সংখ্যা আছে 3 বা 3, এই সংখ্যা দিয়েই আমরা ধরে নিলাম, আর সমাহার আছে, এটাকেই আমরা মনে করব দ্বিগু সমাস। দ্বিত, এরপরে তৎপুরুষ সমাস। তৎপুরুষ, তৎপুরুষ সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পাবে। আমি একটু ছন্দের আকারে বলেছিলাম দ্বিতকে গাই পরপদের গান। তাহলে এই তৎপুরুষ সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পাবে, পূর্বপদ প্রাধান্য পাবে না। সেটা হলো এর সংজ্ঞা অনুযায়ী আমরা সহজে যেটা মনে রাখবো, এখানে বিভক্তি বোঝাবে। বিভক্তি যখনই থাকবে ধরে নেবে এটা তৎপুরুষ সমাস, বিভক্তি থাকলে ধরবে যে এটা তৎপুরুষ সমাস। যেমন দুঃখপ্রাপ্ত, এটা ব্যাসবাক্য যখন হবে তখন হবে দুঃখকে প্রাপ্ত। দেখো তো এখানে বিভক্তি কোথায়? যখন আমরা মূল শব্দের সাথে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে, হয়ে তার অর্থের সম্প্রসারণ বা সংকোচন ঘটাবে, তখন সেগুলোকে আমরা বিভক্তি বলি। তো এখানে বিভক্তি আমরা জানি বিভক্তি 2 প্রকার, ক্রিয়া বিভক্তি, শব্দ বিভক্তি। সেখানে শব্দ বিভক্তি আবার 7 প্রকার, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তো আমরা সেই বিভক্তিগুলো কিন্তু আমরা ক্লাসে আলাপ করেছি, আলোচনা করেছি। প্রথমা সেখানে বিভক্তি বা থাকবে না, সেটা হলো শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। দ্বিতীয়াতে যখন আমরা যাব তখন কে বিভক্তি, কে রে, এগুলো হলো দ্বিতীয়া বিভক্তি। তাহলে এখানে দেখো দুঃখের সঙ্গে কে বিভক্তি আছে। এই বিভক্তি থাকলে আমরা সহজেই চিনে ফেলবো বা ধরে নেব যে এটা তৎপুরুষ সমাস। বিভক্তি থাকলে আমরা সে ব্যাস বাক্যে বা বিগ্রহ বাক্যে বা সমাস বাক্যে যদি বিভক্তি থাকে, সহজে আমাদের সেটা চেনার উপায় হলো তৎপুরুষ সমাস। যেমন বলেছিলাম দ্বিগু সমাসে কালের বা সমাহার বা শিক্ষার্থীরা কর্মধারয় সমাস। আমি বলেছিলাম ছন্দের আকারে যে দ্বিতকে গাই পরপদের গান, মানে দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস। দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয় সমাস, এই 3টি সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে আমাদের দ্বিগু এবং তৎপুরুষে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। এরপরে আমরা দেখি কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসটা পরপদের অর্থ প্রাধান্য পাবে, কিন্তু আমরা সহজেই যেভাবে চেনার একটা ব্যাপার আছে, সেটা হলো কর্মধারয় সমাসে তুলনা বোঝাবে। কর্মধারয় সমাসে তুলনা বোঝাবে। যেমন নীল যে পদ্ম, নীল পদ্ম, নীল যে পদ্ম। দেখো কর্মধারয় সমাসে নীল পদ্ম তুলনা বোঝানো হচ্ছে নীল যে পদ্ম, এই পদ্ম ফুলটাকে নীল রঙের সঙ্গে তুলনা করা হচ্ছে। সুতরাং কর্মধারয় সমাসে যখনই তুলনা বোঝাবে আমরা ধরে নেব সেটা যে কর্মধারয় সমাস। যখনই তুলনা বোঝাবে সেটাকে আমরা ধরে নেব কর্মধারয় সমাস। তাহলে আমরা দ্বিতকের 3টাই আমরা বুঝলাম। এরপরে আমরা দেখব এমন একটা সমাস আছে যেটাতে পূর্বপদ বা পরপদের কোনোটির অর্থে প্রাধান্য পাবে না, নতুন একটা অর্থ আমাদের সামনে আসবে, সেটা হলো বহুব্রীহি সমাস। বহু অর্থ অনেক, আর ব্রীহি অর্থ হলো ধান। এখানে বহু ধান বোঝানো হচ্ছে না, এখানে এই বহুব্রীহিকে যখন আমি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্যে লিখব তখন হবে বহু ধান আছে যার। কিন্তু ওই আমি বহুব্রীহিকে না বুঝে একটা লোককে বা একজন ধনী ব্যক্তিকে বুঝতে পারতেছি যে একজন ধনী ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে ধনী ব্যক্তি, কিন্তু বহু ধান আছে যার তাকে বোঝানো হচ্ছে না। এরপরে দেখো অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে পূর্বপদের প্রাধান্য পাবে। অব্যয়ীভাব সমাসে পূর্বপদের প্রাধান্য পাবে, পরপদের প্রাধান্য পাবে না। তো অব্যয়ীভাব সমাস যেমন দেখো আমরণ, আমরা উপসর্গ পড়েছি যে উপসর্গ শব্দের প্রথমে বসে, ঠিক অব্যয়ীভাব সমাসেও এই শব্দের প্রথমে উপসর্গের মতো কাজ করবে। যেমন এখানে আ হলো এটা উপসর্গ বা অব্যয়। তাহলে এটাকে যখন আমি ব্যাস বাক্য করবো তখন হবে মরণ, মরণ
মরণ পর্যন্ত, এই আটাই হলো পর্যন্ত, এই আটাই, এই অব্যয়টার অর্থই হলো পর্যন্ত, আমরণ মরণ পর্যন্ত। এখানে এই পূর্ব পদের প্রাধান্য পাচ্ছে পর্যন্ত, এখানে হলো এই উপসর্গ বা এই অব্যয়ের অর্থ প্রাধান্য পাচ্ছে, মরণের অর্থ প্রাধান্য পাচ্ছে না। সুতরাং অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে, পরপদের অর্থ প্রাধান্য পাবে না। তাহলে আমাদের 6টা সমাসই হয়ে গেল। এরপরে আমরা দেখব, আবার প্রথম থেকে দেখব, আমরা দ্বন্দ্ব সমাসে পড়েছিলাম যে উভয় পদ প্রাধান্য পাবে, পূর্বপদ এবং পরপদ উভয় পদ প্রাধান্য পাবে। আমি এখন তোমাদের একটু পরীক্ষা স্বরূপ লিখি, উঁচু নিচু। তাহলে এটা কোন সমাস হবে? উঁচু নিচু, উঁচুরও প্রাধান্য আছে, নিচুরও প্রাধান্য আছে, উভয় শব্দের অর্থই এখানে প্রাধান্য পাচ্ছে। এটা তাহলে কি সমাস হবে? এটা হবে দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, উভয় পদ প্রাধান্য পেলে সেটা হবে দ্বন্দ্ব সমাস। এরপরে দেখো ত্রিফলা বা ত্রিকাল। ত্রিফলা আমি বলেছিলাম যে সমাহার বা সংখ্যা বা মিলন বোঝাতে যে বিশেষ্য পদের সাথে যে সমাস হবে সেটা হলো দ্বিগু সমাস, দ্বিতকের দ্বিগু, সেটা হলো দ্বিগু সমাস। তাহলে এখানে ত্রি বা তিন, ফলে সমাহার। সুতরাং সমাহার থাকলে আমরা সেটাকে ধরে নেব কি সমাস? দ্বিগু সমাস। এরপরে আসবে তৎপুরুষ। তৎপুরুষ আমরা কি বলেছিলাম যে বিভক্তি থাকবে, দুঃখ প্রাপ্ত বা বিপদ আপন্ন, বিপদকে আপন্ন। তাহলে এইটাকে ব্যলপাত্য করলে কি হবে? দুঃখকে প্রাপ্ত। এখানে কে বিভক্তি, এটা হলো তৎপুরুষ সমাস। কে বিভক্তি, তৎপুরুষ সমাস। বিভক্তি থাকলেই আমরা সেটাকে ধরে নেব তৎপুরুষ সমাস, বিভক্তি থাকলেই আমরা সেই ব্যলবাক্য বা বিগ্রহ বাক্য যেটা থাকবে সেটাকে আমরা ধরে নেব তৎপুরুষ সমাস। এরপরে কি থাকবে? কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে কি বলেছিলাম? তুলনা। কাঁচা মিঠা, কাঁচা কিন্তু মিঠা, বা কাঁচা যা কাঁচা তাই মিঠা, এইভাবে আমাদের ব্যলবাক্য হবে। এখানে বিশেষণে বিশেষণে যে সমাস হয় সেটাও কিন্তু কর্মধারয় সমাস বা তুলনা করা হয়। কাঁচা কিন্তু মিঠা, কাঁচা কিন্তু মিঠা। সুতরাং এটা কাঁচা অথচ মিঠা, এটা হলো কর্মধারয় সমাস, তুলনা বুঝিয়েছে। এরপরে আমরা দেখব বহুব্রীহি সমাস। বেতার, তাই, তার, যার। এখানে আমরা বলেছিলাম যে পূর্বপদ এবং পরপদের কোনোটির অর্থে প্রাধান্য পাবে না, এমন একটা অর্থ আসবে, সেটা নতুন অর্থ, সেটা হলো বহুব্রীহি সমাস। তো এখানে নাই তার যার, এখানে আমি তারও বুঝি না, এখানে কোনো তারকে বোঝানো হচ্ছে না, এখানে একটা যন্ত্রকে বোঝানো হচ্ছে, সেটা হলো বেতার বা রেডিও। সুতরাং এটা হলো বহুব্রীহি সমাস। অব্যয়ীভাব সমাস, এরপরে আছে অব্যয়ীভাব সমাস, যার পূর্বপদ প্রাধান্য পাবে। আমরণ, মরণ পর্যন্ত। এখানে আ উপসর্গ বা অব্যয়ের অর্থ প্রাধান্য পেয়েছে। এই আ হলো, আ শব্দের অর্থ হলো পর্যন্ত, আ শব্দের অর্থ পর্যন্ত। সুতরাং আমরণ এখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পেয়েছে, পরপদের অর্থ প্রাধান্য পায়নি, সুতরাং এটা অব্যয়ীভাব সমাস। এখন তোমরা
যেটা বাড়ির কাজ করবে। আমি আরেকবার রিভিউ দিয়ে নেই। সমাস, প্রথমেই বলেছি সমাস শব্দের অর্থ বহুপদকে একপদীকরণ, সংক্ষেপণ এবং মিলন। সেটা কিভাবে হলো, আমি এখানে একটা শব্দ লিখেছি মৌমাছি। এই মৌমাছিকে যখন আমি একটা বাক্যে পরিণত করেছি তখন হয়েছে মৌ সংগ্রহ করে যে মাছি, মৌমাছি। এখানে 5টি পদ আছে, এই বাক্যের মধ্যে 5টা পদকে এক পদে পরিণত করা হয়েছে, সুতরাং সমাস থাকলে একপদীকরণ। আবার এখানে দেখা যাচ্ছে এত বড় একটা বাক্যকে সংক্ষিপ্ত করা হয়েছে, সুতরাং এটা সংক্ষেপণ। আবার দেখা যাচ্ছে এখানে 5টা পদ আছে, এই 5টা পদকে যদি আমি এলোমেলো করে লিখি বা কোনো নিয়ম না মেনে লিখি তাহলে এর অর্থ স্পষ্ট হবে না, সুতরাং এটা তাহলে পদের মিলন। এইটাকে বোঝানো হচ্ছে পদের মিলন। আর এই বাক্যটার নাম হলো ব্যাস বাক্য বা ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। সমস্ত শব্দ হলো সমাস বাক্য। এরপর পরে আসলো আমার যে সমস্ত পদ, এটাই হলো সমাস পদ বা সমস্ত পদ। এর অপর নাম হলো সমস্ত পদ। এই সমস্ত পদকে অর্থ অনুসারে 2 ভাগে ভাগ করব। মৌ, মৌ অর্থ হলো মধু, মাছি অর্থ একটা পতঙ্গ। তাহলে পূর্বের অংশটুকুকে বলবো পূর্বপদ, পরের অংশকে বলবো পরপদ বা উত্তরপদ। এই পূর্বপদ বা পরপদ মিলে হবে সমসমান পদ। সমসমান পদ, পূর্বপদ তাহলে কি মৌ, আর পরপদ হলো মাছি। এই 2টা শব্দই এই বাক্যের মধ্যে অবস্থান করছে, সুতরাং এই মৌ মাছি এই 2টা হলো সমসমান পদ। এই 2টা হলো সমসমান পদ। তারপরে আমাদের অর্থ অনুসারে সমাস কয় প্রকার? 6 প্রকার। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, অপরিভাব সমাস। আমি ছন্দের আকারে বলেছিলাম দ্বন্দ্ব সমাসটা প্রথমে আমরা করব, সেটা হলো উভয় পদ প্রাধান্য পাবে, পূর্বপদ এবং পরপদের অর্থ প্রাধান্য থাকবে বা প্রাধান্য পাবে। এরপরে আমরা একটু ছন্দের আকারে 3টা সমাস মাথায় রাখবো, সেটা হলো দ্বিতকে গায়, পরপদের গান। দ্বিতক হলো দ্বিগু, ত হলো তৎপুরুষ, কতে হলো কর্মধারয় সমাস। এই 3টা সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে। এরপরে থাকলো বহুব্রীহি, বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থই প্রাধান্য পাবে না, একটি নতুন পদের নতুন অর্থ সেখানে আমাদের সামনে এসে মানে নতুন অর্থকে আমরা বুঝবো। ওই বাক্যে যে পদগুলি আছে সেই পদের আমরা অর্থকে পাবো না, নতুন একটা অর্থ পাবো। এরপরে দেখো অপরিভাব সমাস। অপরিভাব সমাসে পূর্বপদ প্রাধান্য পাবে, পরের পদের প্রাধান্য থাকবে না। এই 6টা সমাস যেমন এখানে দিয়েছি, উঁচু নিচু উভয় পদ প্রাধান্য পাচ্ছে। দ্বন্দ্ব সমাস, ত্রিফলা, ত্রি বা 3 ফলের সমাহার। যখনই আমরা দেখব সমাহার বা সংখ্যা আছে সেটাকে ধরে নেব দ্বিগু, আমরা কৌশলের ওটাকে চেনার চেষ্টা করব। তারপর যখন থাকবে বিভক্তি, যেমন দুঃখ প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, কে বিভক্তি আছে এটা তৎপুরুষ। কর্মধারয় সমাসে দেখব তুলনা বুঝাইছে যে কাঁচা অথচ মিঠা, 2টারই এখানে অর্থ আছে এবং কাঁচা অথচ মিঠা, তো এটাকে আমরা তুলনা করা হয়েছে মিঠার সঙ্গে, তো সুতরাং এটা কর্মধারয় সমাস। আর বহুব্রীহি সমাসে এটা কোনো নতুন অর্থ আসবে, কোনো পদেরই অর্থ প্রাধান্য পাবে না। বহুব্রীহি সমাস আমরণ মরণ পর্যন্ত পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, পূর্বপদ আ শব্দের অর্থ হলো পর্যন্ত, সুতরাং এটা অপরিভাব সমাস। তোমাদের বাড়ির কাজ থাকবে বাড়ির কাজটা খুলে নাও। সমাস কাকে বলে? বাড়ির কাজ হলো সমাস কাকে বলে সংজ্ঞা সহ প্রত্যেক প্রকার সমাসের উদাহরণ লিখো। এই বাড়ির কাজ করে তোমরা 2 দিনের মধ্যে ফেসবুকের কমেন্ট বক্সে গিয়ে আপলোড করবে, আর যে কয় পাতা লেখা থাকবে প্রত্যেক পেজের ছবি তুলে কমেন্ট বক্সে আপলোড করবে। আজ এই পর্যন্ত। আমি পরবর্তী ক্লাসে সমাসের যে শ্রেণীকরণ আছে সে সম্পর্কে আবারও আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।